গল্পের নাম প্রেমের সমর। কলমে অলকানন্দা উইন্দ্রি। গল্পের দ্বিতীয় পর্ব। চিকন একটা মেয়েলি হাত। স্বচ্ছ আর চোখেই তাকিয়ে দেখল জামার আড়ালে থাকা সুহার হাতটা। সুহা এখনো আবিরের সামনে হাত মেলে দেয়নি, তবে যেভাবে আছে সেভাবেই স্বচ্ছ দেখল। ছবির হাতের সাথে মিলাতে পারল না যেন। অবশ্য ওভাবে আর চোখে দেখে বোঝা যায়। স্বচ্ছ ছোট শ্বাস ফেলতেই আবির আবারও সুহার হাত দেখার উদ্দেশ্য নিয়ে বলে উঠল, আপু, আমরা আসলে একজনকে খুঁজছি। দয়া করে আমাদের সাহায্য করুন। আপনার হাতটা দেখান প্লিজ। সুহা তখনও কানে ফোন চেপে দাঁড়িয়ে। আবিরের কথা শুনে মহা বিরক্ত হয়েছে এমন ভাব করে অবশেষে বলল, জ্যোতিষী নাকি আপনি? হাত দেখে মানুষ খুঁজে বের করতে পারেন? আবির, সাদাফ, স্বচ্ছ আর নিধি চারজনই বুঝে নিল এই মেয়ে তেয়ারামি দেখাবেই। স্বচ্ছ বিরক্ত হয়। এই মেয়েকে বেশিবার হাত দেখাতে বললে নির্ঘাত ভাব বেড়ে যাবে, খুব মুখ চালাবে। তাই বুদ্ধি করে সুহার নাম্বারেই কল করল সে মুহূর্তে। অন্তত ফোন বেজে উঠলে তো বুঝতে পারবে এটা সুহা কিনা। তাই সেই মোতাবেক চেক করল ফোন বেজে উঠে কিনা। অথচ ২-৩ বার কল দেওয়ার পরও ফোন বাজল না। স্বচ্ছ যেন মনে মনে নিশ্চিত হল এই বেয়াদব মেয়েটা সুহাসিনী না। দুনিয়ায় এত মেয়ে থাকতে তার বউ নিশ্চয় এমন একটা বেয়াদব মেয়ে হবে না। মনে মনে মেয়েটাকে ২-৪টা কথা শোনানোর উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেল সে। বিরক্ত স্বরে বলল, না, ও আসলে হাত দেখে বলতে পারে কার মাথায় কয়টা তার ছিঁড়া আছে। যাই হোক, আপনার মাথার সব তার যে ছিঁড়াই তা আমাদের জানা কথা আপু। এখন যান, আপনার হাত দেখার দরকার নাই আমাদের। অপমানের সুহার ফর্সা মুখ লাল হয়ে এলো। মুখ বিকৃত করে তেজ নিয়ে জবাব দিল, আশ্চর্য! আমি কি গলা ফাটিয়ে চিল্লাইয়ে বলতেছিলাম যে আসুন, আমার হাত দেখে যান? আমার হাত না দেখলে আমি গড়াগড়ি দিয়ে কান্না করব বলেছি। স্বচ্ছ ফোন কেটে উত্তর দিল, আপনার যা গলা এতে চিল্লানোর প্রয়োজন নেই। এলাকার মানুষ এমনিতেই শুনবে। সুহা দাঁতে দাঁত চেপে উত্তর করল, আর আপনাদের যা চরিত্র তাতে আমি এতটুকু অন্তত বুঝেছি মেয়েদের বিরক্ত করা ছাড়া আর কোনো কাজকাম নাই আপনাদের। সব কয়টাই ইফটিজার। এই হ্যালো, ইফটিজার বলছেন কাকে? কিছু করেছি আপনার সাথে? সুহা হাত চালানে ভঙ্গিতে বলে উঠল, আমার সাথে কিছু করার সুযোগ দিব নাকি? মেরে কোমর ভেঙ্গে দিব একেবারে। স্বচ্ছর হাসি আসে। এইটুকু দেখতে মেয়ে কিনা তার মতো ছেলের কোমর ভেঙ্গে দিবে? যা মুখেই কথা এই মেয়ে। তাই তো হেসে হেসে উপহাস করে বলে, ওয়েদিনের মতো ওইটুকু ঘুষি দিয়ে কোমর ভাঙবেন। মুহূর্তেই পেছন থেকে ভেসে এল অট্টহাসির আওয়াজ। সুহা ফিরে দেখল, ছেলেটা সুহার স্টুডেন্ট, ওরফে স্বচ্ছর কাজিন তিহান। তিহানদের বিল্ডিং আর স্বচ্ছদের বিল্ডিং পাশাপাশি। সে হিসেবে প্রায়শই যাতায়াত হয়। আর সে যাতায়াতের বিষয় ধরেই তিহান কথাগুলো শুনে ফেলেছে এবং অট্টহাসিতে ফেটে পড়েছে। সুহা হাসির আওয়াজ শুনেই ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়। স্বচ্ছকে এই মুহূর্তে সহ্য হচ্ছে না তার। সত্যিই মেরে কোমর ভেঙে ফেললেও সে নিজেকে দোষারোপ করবে না এই মুহূর্তে। তবে তা করল না সে। উল্টো তিহানের দিকে তাকিয়ে সুন্দরভাবে ডাকল, একটু এদিকে আয় তো তিহান। তিহান বেচারা গদগদ হয়েই সুহার সামনে এসে দাঁড়াল। কিছু বলবে এমন ভঙ্গিতে উৎসুক হয়ে তাকাল সুহার দিকে। উল্টোদিকে সুহা তিহানের দিকে মৃদু হেসে চাইল। তারপর স্বচ্ছর উপর জম্মানো রাগটা এক নিমিষেই ঝেড়ে ফেলল তিহানের সফেদ গালের উপর। এক মুহূর্তেই চরের আওয়াজ ভাসল সবার কানে। তিহান বেচারা তখনও বুঝেই উঠতে পারেনি তার সাথে কি হয়েছে। হতবিহ্বল দৃষ্টিতে গালে হাত রেখে সুহার দিকে তাকাতেই সুহা বলল, এবার বল তো তিহান, ওইটুকুই নাকি বল আছে আমার হাতে? তিহানের গাল জ্বলছে। এই সুহা আপু তাকে চর মেরে মেরাই পড়া শিখায় বরাবর। তাই বলে সবার সামনে চর বসাবে তার গালে। মুখ কালো করে গালে ওভাবে হাত রেখেই তিহান জবাব দেয়, বল আছে আপু। সুহা হেসে বলে, গুড। যদিও আমি ভদ্র মেয়ে, হাত উঠাতাম না সবার সামনে, কিন্তু এনাদেরকে প্রমাণ দেখাতেই উঠালাম। ডোন্ট মাইন্ড হু। পরমুহূর্তেই আবার স্বচ্ছদের উদ্দেশ্য করে বলে গেল, আর শুনুন, নেক্সট টাইম মেয়েদের বিরক্ত করবেন না এভাবে। ফল ভালো হবে না বুঝলেন? কথাগুলো বলেই হনহন করে চলে স্বচ্ছদের সামনে দিয়েই চলে গেল সুহা। আবির, সাদাফ, নিধি তখনও বোকার মতো তাকিয়ে আছে। আর তিহান গালে হাত বুলাচ্ছে। সাদাফ তিহানের কাঁধে হাত রেখেই স্বচ্ছকে বলে উঠল, কি সাংঘাতিক মেয়ে। স্বচ্ছ,
কোনোভাবে যদি এই মেয়ে তোর বউ হয়, ও মাই গড, দিনরাতে মেরে মেরে সব হাড্ডি নরম করে ফেলবে তোর। তিহান মিনমিন করে তাকিয়ে থাকে। মনে মনে বলে, বউ হওয়ার কি আছে? অলরেডি এই সাংঘাতিক মেয়ে স্বচ্ছ ভাইয়ের বউ হয়ে আছে। শুধু স্বচ্ছ ভাইয়াই জানে না। স্বচ্ছ যদিও তিহানের মনের কথক পড়তে পারল না, তবে এগিয়ে এসে তিহানের দিকে চেয়ে বলে উঠল, ছাগল কোথাকার, তুই না পুরুষ মানুষ? মেয়েদের হাতে একটা চর খেয়েই এমন ভেড়ার মতো করছিস যেন তার গালের হাড্ডি বাঁকা হয়ে গেছে। তিহান বোকা বোকা স্বরে উত্তর দিল, ভাইয়া, গালের মাংস চলছে এখনো আমার। দোষ করলে তুমি আর শাস্তি পেলাম আমি। আপু আমার সাথে অন্যায় করল এটা। সবসময় আমারে এমন মারে আপু। নিধি কৈয়াতুহল নিয়ে জিজ্ঞেস করল, কেমন আপু তোমার? আপু আমার টিচার, পড়ায় আমায়। পড়া না পারলেই এভাবে চক বসায় গালে। তিহানের উত্তর পেয়েই সবাই হেসে উঠে। নিধি হাসতে হাসতে বলে, এই মেয়ে যদি তোর বউ হয় তাহলে মেরে মেরে সোজা বানিয়ে ফেলবে ভাই। এজ এ স্টুডেন্ট হিসেবে ট্রিট করবে। কথাটা বলতে বলতেই নিধি হাসল। স্বচ্ছ গম্ভীর গলায় বলল, আমার বউ এত বেয়াদব হবে কি করে মনে হলো তোর? আমার বউ অতি ভদ্র আমি যতটুকু জানি। নেহাত এখন সে অভিমানে, অনুরাগে ফুলে আছে বলে একটু ঘুরাচ্ছে। নয়তো বিয়ের আগে 1 মাস কথা বলে আমি এইটুকু তো বুঝেছিলাম যে সে খুব ভালো মেয়ে। আবির গলা নামিয়ে বলল, শিওর তুই? আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েই তোর বউ। স্বচ্ছ জবাব দিল, এই মেয়ে আমার বউ হলে আমি যখন কল দিলাম, রিং হলো। ওর হাতে ফোন ছিল তবুও আওয়াজ হলো না। রিং বাজল না। তাহলে? সাদাফ সঙ্গে সঙ্গেই নিশ্চিন্ত হলো এমন ভঙ্গিতে বলে উঠল, যাক তাহলে চিন্তামুক্ত যে এই মেয়ে আমাদের ভাবি না। সময়টা সন্ধ্যার অনেকটা পরের। আকাশে আধার ছেয়ে এসেছে তখন। প্রকৃতিতে শীতল হাওয়া। সুহা বেলকনিতে বসে সে হাওয়া উপভোগ করছিল। গিটারে টুংঠান সুর উঠাচ্ছে। কিন্তু বেলকনিতে আলো জ্বলছে না। স্বচ্ছ সুদূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল সে বেলকনিটায়। যখনই এক মেলি ছায়া বুঝে উঠতে পারল তখনই বুকের ভেতর কেমন করল যেন। মনে হলো এটাই সুহা। এটাই সে সুহাসিনী। বোধহয় হাতে গিটারও। স্বচ্ছ দূর থেকেই ছায়া দেখল। কিন্তু সুর ভেসে আসছে না। চায়ের টন দোকানটা থেকে চায়ের কাপ যখন ঠোঁটে ছোঁয়াল ঠিক তখনই তার ফোনে কল এল। স্বচ্ছ বেলকনিটায় দৃষ্টি নিবন্ধ রেখেই কল তুলল। ওপাশ থেকে কেউ বলল, এখন কি দিনরাতে এই বেলকনিতে নজর রেখেই কাটাবেন অস্বচ্ছ সাহেব? কি সব পাগলামো এসব? স্বচ্ছ চায়ের কাপে চুমুক দেয়। বুঝে নেয় যে বেলকনির মেয়েটাই সুহাসিনী। তাকে রাস্তার ল্যাম্পপোস্টে আলোতে দেখেই হয়তো কল দিয়েছে। স্বচ্ছ কিছু সময় পর উত্তর দিল, সারাদিন অনেকগুলো কল করা হয়েছিল তোমায়। রেসপন্স করনি কেন? রেসপন্স করার প্রয়োজন বোধ করিনি। আপনাকে বলেছিলাম যে এসব পাগলামি না করতে। তবুও দাঁড় করিয়ে করিয়ে হাত চ্যাক করছিলেন। স্বচ্ছ ছোটশ্বাস ফেলে উত্তর দেয়, পেয়েছি 2 জন মেয়েকে। তার মধ্যে কেবল একজনের হাত চ্যাক করেছি সুহাসিনী। আরেকজন তো চরম বেয়াদব। তুমি এই মেয়ের সাথে একই বাসায় থাকো কি করে? কি সব রুটে? সুহার হাসি আসল। তবুও বলল, কেন? কি করেছে সে? এই নিয়ে 2-3 বার ঝগড়া করেছে মেয়েটা। সুহা বলে, ঝগড়া করার মতো কাজ করেছিলেন? আমি কি ঝগড়া করার জন্য মরিয়া হয়ে আছি নাকি? সুহা চাপা হাসে। শ্বাস টেনে বলে, এসব বাদ দিন এবারে। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, কোন সব? বউ খোঁজাখুঁজি? দেখা দিয়ে দাও তাহলে। দেখা পাওয়ার এতটা আগ্রহ কেন? স্বচ্ছ গম্ভীর গলায় বলে, তুমি একটা খেলা খেলছো আর আমি সে খেলার গুটি হয়ে যাচ্ছি দিন দিন। তোমার ইচ্ছে মতো ঘোরাচ্ছ আমায়। আমি কিছুই করতে পারছি না। সুহা চুপ থাকে। এতটা আগ্রহ অথচ সে আগ্রহটাও শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। একটু ভালোবেসে আগ্রহ দেখালে কি হতো? সুহা ভাবে। তারপর অনেকটা সময় পর জড়ানো সুরে বলে, কখনো সংসার বাঁধার স্বপ্ন দেখেছেন স্বচ্ছ? স্বপ্ন ভাঙ্গার কষ্ট অনুভব করেছেন? নিজেকে অবহেলায়, অপমানে এক নির্জীব বস্তুর মতো ভেবেছেন কখনো? ভাবেননি? আমি ভেবেছি। আমি এখন স্বপ্ন দেখতে পারি না, বিশ্বাস করতে পারি না, ভালোবাসতে পারি না।
আমার সব অনুভূতিই পরাজিত আজ। কথাগুলো বলেই সুহা কল রাখল। পরপরই বেলকনি থেকে উঠে চলে যায় রুমে। স্বচ্ছ চুপচাপ বসে থেকে তা দেখে আনমনে ভাবে যে মেয়েটা কি কাঁদছিল, কেন কাঁদছিল। স্বচ্ছর কেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে মেয়েটার জন্য, কিসের কারণে। সে তো মেয়েটার প্রতি দুর্বল নয়, তবুও কেন? নাকি এসবের জন্য কেবলই সে দায়ী বলে? মেয়েটাকে একটা সময় প্রচুর কষ্ট দিয়ে ফেলেছিল বলে। দিন 4 পার হল। সুহা এই 4 দিনে কলে বা মেসেজে স্বচ্ছর সাথে কোনো যোগাযোগ করেনি, এমনকি বেলকনি থেকে কোনো গানের সুরও ভেসে আসেনি স্বচ্ছর কানে। স্বচ্ছ বুঝে উঠে না মেয়েটা কি হাওয়া হয়ে গেল। আশ্চর্য, রোজ রোজ রাতে সে বেলকনিতে এসে বসে থাকে, সিগারেটের ধোঁয়া উড়ায়, অপেক্ষায় থাকে নিচ থেকে বোধহয় গিটারের টুনটান সুর আসবে কিংবা মেয়েলি গলার অস্তিত্ব। অথচ স্বচ্ছকে হতাশ করে দিয়ে কিছুই আসে না। এমনকি একটা সিঙ্গেল মেসেজ অবধি আসে না সুহার থেকে। স্বচ্ছ কতগুলো কল করেছে, কতগুলো মেসেজ দিল, একটা মেসেজও সিন হলো না, একটা কলেরও রেসপন্স এল না। মেয়েটা তাকে ইগনোর করছে নাকি? স্বচ্ছ বুঝে উঠে না। তবে হা হুতাশ করতে করতে বোনের কাছে যায় অবশেষে। উসখুস করতে করতে সিয়াকে বলে উঠে, সিয়া, তোর ভাবির কি কিছু কিছু হয়েছে? 2 মাস টানা কলে মেসেজে জ্বালিয়ে এখন হাওয়া হয়ে গেছে যে। বেঁচে আছে তো মেয়েটা। স্বচ্ছর কথা শুনে মনে হলো সে অতি সিরিয়াস। কিন্তু সিয়া ভাইকে অতি বাউন্ডুলে ছেলে হিসেবে জানে বলেই কথাগুলো সিরিয়াসলি নিল না। ফোন কেটে বলল, মরে গেলে তুমি খুশি হবে। স্বচ্ছ নাকচ স্বরে মুহূর্তেই বলল, ছি, মানুষ আমায় মরা বউয়ের জামাই বলবে না। সিয়া খুব ব্যস্ত এমন ভঙ্গিতেই ফের বলল, বললেই বা কি। স্বচ্ছ বোনের সামনে গিয়ে দাঁড়ায়, পকেট থেকে 2টো কিটক্যাট চকলেট বের করে বোনের হাতে দিয়ে অনুরোধ স্বরে শুধায়, বোন না, বলে দে না বউ কই আমার। জানো তো তুমি, নিচের বাসাতেই থাকে ভাবি। স্বচ্ছ হতাশ শ্বাস ফেলে জানায়, সেটা তো জানি, কিন্তু বউ কোনোটা আমার। এটা বললে ভাবি কথা বলবে না আমার সাথে। স্বচ্ছ কপালে ভাঁজ ফেলে মুহূর্তেই জিজ্ঞেস করে, তুইও এই প্ল্যানের অংশ? হ্যাঁ। স্বচ্ছ বোনের উপর রাগ করেছে এমন ভাব করে বলল, ঠিক আছে, বলতে হবে না। বিয়ের কোনো ছবি তোলা হয়নি আমাদের, তাই দেখা। এবারে সিয়া উত্তর দিল না, কিন্তু পেছনে থেকে তিহান এসে উত্তর দিল, তোলা হয়েছে, তবে তোমায় দেখানোর নিয়ম নেই স্বচ্ছ ভাই। স্বচ্ছ ভ্রু উঁচু করে তাকায় তিহানের দিকে, বলে, তুইও একই দলে নাকি? অবশ্যই। স্বচ্ছ অবাক, বিস্মিত এমন ভাব ধরে বলে, তোরা কার ভাই বোন? আমার নাকি সুহাসিনীর? সিয়া তিহান দুজনই বলে উঠল, অবশ্যই তোমার। তাহলে ওই মেয়ের পক্ষে কেন তোরা? কারণ সে আমাদের ভাবি। স্বচ্ছ চোখ কেমন করে তাকায়, যেন এই বিশ্বাসঘাতকতা সে মেনে নেবে না তাই বুঝাল সে দৃষ্টিতে। বিরক্ত হয়ে পা ফেলে নিজের রুমে আসতেই ফোনে কল এল। সাদাফের কল। স্বচ্ছ কল তুলতেই ওপাশ থেকে সাদাফ বলল, দোস্ত, হুবহু একই দেখতে হাত। তোর বউকে পেয়ে গেছি দোস্ত। স্বচ্ছ এক মুহূর্তে বিশ্বাস করে উঠতে না পেরে বলল, মানে? ওই বাসারই একটা মেয়ে? আমি আর নিধি বাইরে গিয়েছিলাম না, ফেরার পথে মেয়েটাকে পেলাম। হাত একদম একই রকম দেখতে। তুই নিচে আয় দোস্ত। স্বচ্ছ বিশ্বাস করে উঠতে পারে না। সত্যিই সুহাসিনীকে পাওয়া গেছে? এত সহজেই? স্বচ্ছ বিছানায় শুয়ে থাকা আবিরকে বলেই দ্রুত হাঁটে, দোস্ত, বউ পেয়ে গেছি। ভাবি দেখতে হলে তাড়াতাড়ি পিছু আয়। আবির অলস চোখে তাকিয়ে চোখে চশমা চাপায়, তারপর আস্তে আস্তে পা বাড়ায়। অপরদিকে স্বচ্ছর পা তখন দ্বিগুণ চলছে। দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসতেই চোখে পড়ল একটা মেয়েকে। এই মেয়েটাকে সে সেদিন ওই বাসার 4 জন মেয়ের মাঝে দেখেছিল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই তাকায় মেয়েটার হাতের দিকে। হুবহু একই হাত দেখে মুহূর্তেই বলে, তুমি সুহাসিনী? মেয়েটা সোজাসুজি উত্তর দিল, না। সাদাফ সঙ্গে সঙ্গেই বলল, তাহলে কে আপনি? যে হই। আমায় আটকে রেখেছেন কেন ভাইয়া? আমি কি আসামি? সাদাফ জোর গলায় বলল, আপনি আমাদের বন্ধুর বউ।
স্বচ্ছর পছন্দ হল না সাদাফের কথাটা। মেয়েটাই যে সুহাসিনী তা তো এখনো প্রমাণিত নয়। তার আগেই বন্ধুর বউ বলার দরকার ছিল। স্বচ্ছ বিরক্ত হয়ে তাকাতেই মেয়েটা উত্তরে বলল, আমি তো জীবনে বিয়েটাই করলাম না ভাই। এভাবে বিবাহিত ট্যাগ দিয়ে দিবেন না প্লিজ। তবে আপনার বন্ধু দেখতে কিউট আছেন। ক্রাশ খেলাম। স্বচ্ছকে দেখে ক্রাশ খাওয়া অসম্ভব ব্যাপার নয়। তবে তা নিজ মুখেই এভাবে বেহায়ার মতো বলে ফেলবে তা নিশ্চয় স্বচ্ছর বউ নয়। স্বচ্ছ সাদাফের কান টেনে ধরল। একপাশে নিয়ে এসে বিড়বিড় স্বরে বলল, এই বেহায়া মেয়ে আমার বউ হবে। মনে হলো কি করে তোর? সাদাফ কপাল কুঁচকে বলে, একটা শান্তশিষ্ট, সেও তোর বউ হবে না। আরেকটা বেয়াদব, সেও তোর বউ হবে না। আরেকটা বেহায়া, সেও তোর বউ হবে না। আসলে তোর বউটা কে ভাই? নিধি দুই বন্ধুকে ফিসফিস করতে দেখেই মেয়েটাকে জিজ্ঞেস করল, এটা তোমার হাত আপু? মেয়েটা সুহার শেখানো বুলি আওড়াল। না, এটা সুহার হাত। তাহলে তোমার হাতের সাথে মিলছে কেন আপু? মেয়েটা মোবাইলে হাতের ছবিগুলো দেখতে দেখতেই বলল, বুঝে উঠছি না ঠিক। মেয়েটা যখন এই কথাগুলো বলছিল মোবাইলে ছবি দেখতে দেখতে ঠিক তখনই সেখানে উপস্থিত হলো আবির। মেয়েটাকে দেখেই বিস্মিত হয়ে স্বচ্ছকে বলল, এই শালা, এ কি করে তোর বউ মানে আমার ভাবি হয়? ওইটুক পিচ্ছি। ওর আবার বিয়ে হলো কবে? বিয়ে হলে তো আমি জানতামই। মেয়েটা সঙ্গে সঙ্গেই মাথা তুলে চাইল, যেন বহুদিন পর এই কণ্ঠ শুনছে সে। ফালফাল করে কণ্ঠের মালিকের দিকে তাকাতেই আবির চোখ গরম করে তাকাল। বলল, ছুটি, তুই এখানে? ছুটি তখনও ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আবির ভাই, এতদিন পর। স্বপ্ন নয় তো? ছুটি হাতে চিমটি কাটে। যখন বুঝতে পারে এটা বাস্তব তখনই খুশিতে চকমক করে উঠে মুখ। বলে উঠে, আবির ভাইয়া, আপনি না স্কলারশিপ নিয়ে বিদেশ ফুরুত হয়ে গেলেন আমার যন্ত্রণায়। তারপর তো আর যোগাযোগ করেননি। একদম হাওয়া। কত খুঁজেছি আপনাকে। তোর যন্ত্রণায় না। স্কলারশিপ পেয়েছিলাম তাই মূলত দেশ ছেড়েছিলাম। তুই বাসা ছেড়ে এখানে থাকিস নাকি? ছুটি হেসে বলে, কি করব বলুন? বাসায় থেকে তো আর আপনার দেখা মিলে না এখন। আর বাসা থেকে ভার্সিটিও দূরে হয়। তাই এখানে থাকা। আবির ভ্রু উঁচিয়ে বলে উঠে, এক মিনিট, তুই স্বচ্ছের বউয়ের ফ্রেন্ড নয় তো? মানে স্বচ্ছর শালিকা? না, না। আপনার বউ হব তো ভবিষ্যতে। মানে উনার ভাবি হব। সাদাফ বিড়বিড়িয়ে বলে, কি ফ্ল্যাটবাজ মেয়ে রে বাবা। স্বচ্ছ হাসে। আবিরের মুখটা দেখার মতো লাগছে। এগিয়ে এসে বলে, আচ্ছা বলুন, সুহাসিনীকে চিনেন আপনি? চিনব না কেন? অবশ্যই চিনি। সাদাফ বলল, আমাদেরকে চেনাতে পারবেন? ছুটি আবিরকে ইঙ্গিত করে বলে উঠে, আপনার বন্ধুকে দিবেন? তাহলে চিনিয়ে দিব। সাদাফ সঙ্গে সঙ্গেই আবিরকে ঠেলে দিয়ে বলে, দিয়ে দিলাম। উহ, এভাবে দিল হয় না। আপনার বন্ধু আমার পেছনে পেছনে ঘুরবে, ইমপ্রেস করবে, তারপর বিয়ে করবে, তারপর সংসার। আবির বাকি কথা না বলতে দিয়েই বিরক্ত স্বরে বলে, থাক, তোকে আর চিনিয়ে দিতে হবে না। বাসায় যা এখন বিচ্ছু। ছুটি ঠোঁট উল্টালো। পরমুহূর্তেই ওদের সামনে দিয়ে চলে গেল। সাদাফ আর স্বচ্ছ তখন আবিরের ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায়। সন্দেহী দৃষ্টি। সাদাফ বলল, দোস্ত কাহিনী কি? কবে থেকে? মেয়েটা তোর উপর ফিদা। তুই চাইলে এই মেয়েরে দিয়ে স্বচ্ছর বউয়ের খোঁজটা বের করে নিতে পারিস। আবির মানল না। বলল, স্বচ্ছর বউয়ের খোঁজ নিতে ওর দুর্বলতাটা ব্যবহার করব। সমস্যা কি? সিরিয়াস প্রেম তো আর করছিস না? আবির নাকচ করে বলল, প্রথমত আমি স্বচ্ছ না। দ্বিতীয়ত ও একটা বোকা মেয়ে। বরাবরই। পরে সামলাতে পারবে না। সাদাফ বিরক্ত হয়ে বলে, আরে দুদিনে কি গভীর প্রেম হয়ে যাবে পাগল? আমরা ঠিক পরে বুঝিয়ে দিব ওই মেয়েরে। সোহা গুনে গুনে 4 দিন কথা বলেনি স্বচ্ছর সাথে। কারণ আছে। সেদিন স্বচ্ছ তাকে একটা মেয়ের হাত ধরে রাখা ছবি দিয়েছে। ঠিক যেভাবে সে এতকাল ছবি দিয়ে জ্বালিয়েছে স্বচ্ছকে, ঠিক সেরকমই করতে চাইল যেন স্বচ্ছ
পরপর বেশ কয়েকটা ছবিও পাঠালো কপত কপতি টাইপ। ছবিগুলো স্বচ্ছর আর নিধির। সুন্দর, কাপল কাপল লাগছিল। স্বচ্ছ আরও একটা ছবি দিল যাতে স্বচ্ছর হাতে একটা রিং আর নিধির হাতে একটা রিং জ্বলজ্বল করছিল। সাথে সে ছবিটায় লিখল, তোমার ধারণাই ঠিক সুহাসিনী, আমরা এঙ্গেজড। তোমার সাথে দেখা হওয়ার পর তোমায় আমার পিছনে ঘুরিয়ে মিশন কমপ্লিট করেই আমরা খুব শীঘ্রই বিয়ে করব। সুহা সে মেসেজটা দেখার পরও বেশ দাম্ভিকতার সাথে রিপ্লাই করেছে যাতে স্বচ্ছ না বুঝে যে সে এসব দেখে কষ্ট পেয়েছে। স্বচ্ছও ভেবেছিল সব নর্মাল। অথচ পরদিন থেকেই যে সুহা তাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিবে সে জানত না। সুহা সত্যিই স্বচ্ছকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল মনে মনে। সুহার বাবা নেই, মা আর দাদা দাদি আছে। দাদা দাদি সেকেলে মানুষ। তিনজনই সমানে এই 4 বছরে তাকে উপদেশ দিয়েছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। পারিবারিক আলোচনা করে ডিভোর্স দিতে। সুহা বহুবার বুঝিয়েছে সে স্বচ্ছকে ভালোবাসে। তবুও পরিবার তো। মেয়ের ভালোর কথা ভেবেই পারিবারিকভাবে আলোচনা করেছে ডিভোর্সের বিষয়। শেষমেশ তো একটা ছেলেও দেখেছিল তার দাদা দাদি, যার দরুন সুহা না পেরে স্বচ্ছর সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। ইচ্ছে করেই স্বচ্ছকে ফেরানোর জন্য ছুটির হাতের ছবি পাঠাত অন্য একটা ছেলের সাথে। সুহা ভেবেছিল স্বচ্ছ বুঝি শুধরে যাবে। অথচ স্বচ্ছ শোধরানোর নয়, আজীবন সে ছন্নছাড়াই থাকবে। সুহা পরিবারকে বহু বুঝানো সত্ত্বেও পরিবার এখন তাকে শুধায়। ছেলে দেশে ফিরেছে, তবুও সংসার নিয়ে সিরিয়াস সে। তোমায় নিয়ে সিরিয়াস, তবুও তুমি ওই ছেলের জন্যই পড়ে থাকবে সুহা। সুহা নিজেকেই একই প্রশ্নগুলো করে। এত এত হাসি তামাশার ভিড়ে এটা তো সত্যিই যে স্বচ্ছ তাকে নিয়ে সিরিয়াস না, উল্টে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে। সুহা হতাশার শ্বাস ফেলে। নিচে ছুটিকে এভাবে আটকে রেখেছিল শুনে স্বচ্ছকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গেই বেলকনি দিয়ে চোখে পড়ে নিচে হাঁটতে থাকা নিধি আর স্বচ্ছকে। নিধি সুন্দর, স্বচ্ছর পাশাপাশি হাঁটলে বেশ সুন্দর মানায়। তবে এই সুন্দর দৃশ্যটাও সুহার কাছে বিশ্রী লাগল। রাগ হলো তার, গা জ্বলছে যেন। কেন এমন হচ্ছে জানে না। তবে রাগে গিজগিজ করতে করতেই নিজের রুমে গেল সে। স্বচ্ছকে কল দিল। প্রায় সঙ্গে সঙ্গেই কল রিসিভড হল। টানটান স্বরে বলল, আবারও হাত চ্যাক করছিলেন বন্ধুরা মিলে। বউ খুঁজতে বেহায়ার মতো বন্ধুদের লেলিয়ে দিয়েছেন। লজ্জা করে না? স্বচ্ছ দুদিন পর বউয়ের ফোন পেয়ে পাল্টা রাগ নিয়ে বলে, দুদিনে এতগুলো কল, এতগুলো মেসেজ চোখে পড়েনি তোমার? ইগনোর করছিলে আমায় কোনো সাহসে? সুহা তাচ্ছিল্য নিয়ে বলল, আমি ইগনোর করলে আপনার কিছু যাওয়া আসার কথা নয় স্বচ্ছ। আগে বলুন, যে সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চয়তা নেই সে সম্পর্কে জড়িত মেয়েটাকে খোঁজার এত প্রয়োজন কি? আপনি তো আর আমার সঙ্গে সংসার করবেন না, তাই না? তাহলে হাতের ছবি নিয়ে বেহায়ার মতো হাত দেখছেন কেন মেয়েদের? স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। কেন খোঁজ করছে মেয়েটার? কেন? এর উত্তর বোধ হয় নিজের কাছেও নেই। তবে ভেতরে ভেতরে ক্রমশ মেয়েটাকে দেখার আগ্রহ প্রবল হচ্ছে। আজকাল মেয়েটাকে কল্পনায় ভাবার চেষ্টাও করছে সে। এমনই মেয়েটা ইগনোর করলে মেনে নিতে পারছে না। এই যে দুটো দিন এত চাওয়া সত্ত্বেও সে যোগাযোগ করতে পারেনি, এতে তার কেমন কেমন অস্থির লাগছিল যেন। অসহায় লাগছিল। বলল, জানি না, তবে খুব ভুল না হলে আমি এটুকু নিশ্চিত হাতগুলো ওই ছুটি মেয়েটারই। তুমি আমায় অন্য মেয়ের হাতের ছবি দিয়ে এসেছ এতকাল। সুহা বলল, তো কি হয়েছে? তুমি সবকিছুই একটা জাল দিয়ে আবদ্ধ করে রেখেছ সুহাসিনী। রাখলাম। স্বচ্ছ বলল, উচিত নয় এটা। সুহা ছোটশ্বাস ফেলে বলে, অনুচিত লাগছে না আমার। আমি নতুন কিছু ভেবেছি স্বচ্ছ। মুক্তি দিন। এসব খেলা খেলা আর ভাল লাগছে না। মুক্তি দেওয়ার জন্য তো খুঁজছি না তোমায়। সুহা হেসে উঠে বলে, ঘর বাঁধার জন্যও তো খুঁজছেন না, বিজয়ী হওয়ার জন্য খুঁজছেন, তাই তো? আসলে আপনিই বিজয়ী। আপনার প্রতি আমার এখনো অনুভূতি আছে। এবার খুশি তো? নিজেকে বিজয়ী ভেবে নিশ্চয় আনন্দ হচ্ছে। যান, এবার একটু খুশি হয়ে পুরোপুরি বিচ্ছেদের কথাটা নিয়ে ভাবুন প্লিজ। স্বচ্ছ বোকার মতো বলল, মানে? সুহা এবারে চুপ থাকে। ক্লান্ত স্বরে বলে, অলওয়েজ এটা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে যে আপনি আমায় ভালোবাসেন না স্বচ্ছ।
ভালোবেসে আমি হেরে গেছি আর আপনি আমাকে পাগল বানিয়ে জিতে গেছেন। সবাই জানে এটা। এমনকি এখনো ইগোর খেলায় নেমেছেন। আমাকে সবাই বলছে আপনাকে ছেড়ে দিতে। এমনকি আপনার বাবা মাও। সবার কাছে এই একটা কথা শুনতে শুনতে আমি এখন ক্লান্ত অনুভব করছি স্বচ্ছ। প্লিজ, সম্পর্কটা পুরোপুরি শেষ করুন। আমায় মুক্তি দিন। স্বচ্ছর রাগ জম্মাল নিজের মা বাবার প্রতি। নিজের ছেলের সংসার নিজেরাই ভাঙতে চাইছে। স্বচ্ছ মনে মনে রেগে গিয়ে মা বাবাকে দোষারোপ করল। বলল, দিব না। তোমার বোধহয় মন খারাপ সুহাসিনী। কল রাখো। আমি সত্যিই বলছি স্বচ্ছ, ইতি টানুন এই সম্পর্কের। আর শুনুন। বলো। সুহা বলল, আপনার জন্য কেনা একটা জিনিস আমার কাছে 4 বছর হলো পড়ে আছে। দিয়ে দিতে চাইছি তা আপনাকে। স্বচ্ছ অন্যমনস্ক স্বরে বলে, হু। সুহা ঠোঁট ভিজিয়ে উত্তর দেয়, গিফট ছিল ওটা। 4 বছর আগের। এখনও সচল আছে। আপনি চলে যাওয়াতে আর দেওয়া হয়নি আপনাকে। নিবেন? কেন নয়? সুহা উত্তর দেয়, কাল সকালে দিয়ে দিব। স্বচ্ছ খুশি হয় একটু যেন। বিয়ের 4 বছরে না দেখা বউয়ের থেকে গিফট পাবে। নিশ্চয় তার বিয়ে করা বউ স্বয়ং নিজে এসে গিফটটা দিয়ে যাবে। স্বচ্ছ মনে মনে উচ্ছ্বাসিত হয় এই ভেবে যে এবার হয়েও সুহাসিনী নিজে তার সামনে দেখা দিবে। ল্যাপটপে পুরানো ফোল্ডারে সুহার কয়েকটা রেকর্ড করা গান আছে। বিয়ের আগে সুহাই পাঠিয়েছিল এগুলো। স্বচ্ছ প্রথম 2 বছর মাঝে মাঝেই শুনত সে গানগুলো। কোনো এক অজানা কারণেই মেয়েটার গানের গলা স্বচ্ছর ভালো লাগত। আর এখন সে ভালো লাগাটাই বোধহয় দ্বিগুণ হল। তাই তো স্বচ্ছ সেই গানের রেকর্ডগুলো খুঁজে বের করে শুনতে লাগল সাত সকালে। কানে ইয়ারফোন গুঁজে রাখা। সাদাফ তা দেখে বিরক্ত হয়ে বলল, দেশে আসলাম, এতগুলা দিন গেল, নিজের বাড়ি অবধি গেলাম না শুধু তোর বউ দেখব বলে। আর এদিকে দেখা তো দূর, এখনো খুঁজেই পেলাম না তোর বউকে। আমার কিন্তু এবার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে দোস্ত। স্বচ্ছ এক কানে ইয়ারফোন খুলে মুখ কুঁচকে বলে উঠল, বউ আমার, ধৈর্য তোর কেন শেষ হয়ে যাচ্ছে? আশ্চর্য। সাদাফ হতাশ স্বরে বলে, শেষ হবে না। বন্ধুর বউ দেখাতে ও তো একটা ইন্টারেস্ট থাকে নাকি? তোর বউ সে ইন্টারেস্ট দিনে দিনে আরও বাড়াচ্ছে। স্বচ্ছ ভাব নিয়ে বলল, স্পেশাল বউ কিনা আমার তাই। সাদাফ মুখ বাঁকায়। আবিরের দিকে তাকিয়ে ঠেস মেরে বলে, এই আবির হচ্ছে আরেক গোর্দভ। ওর জায়গায় আমি হলে এতক্ষণে ছুটি মেয়েটার সাথে প্রেম জুড়ে দিয়ে ঠিকই পেটের কথা সব বের করে আনতাম। আবির তখনও ঘুমাচ্ছ। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, তুই কি পারলে 5 জনের মধ্যে থেকে তুই নিজেই তো একটারে পটির পেটের কথা বের করে আনতে পারিস? সাদাফ সে প্রসঙ্গ বাদে বলল, তোরে কিছুই করতে হবে না, খালি তোর মোবাইলটা দে আমারে। আর ওই ছুটি মায়াটার নাম্বারটা দে। তারপর দেখ স্বচ্ছের বউ 1 মিনিটে বের হয়ে আসে নাকি। সাদাফ ততক্ষণে আবিরের পাশ থেকে মোবাইল টেনে নিয়েছে নিজের হাতে। আবির চোখ খুলে উঠে বসে বলল, কি করবি? সাদাফ ছুটি মেয়েটার নাম্বার খুঁজতে খুঁজতে বলল, কিছুই না, শুধু জিজ্ঞেস করব। আবিরও বিশ্বাস করল বন্ধুকে। ভাবল কেবলই জিজ্ঞেস করবে। তাই তো বলল, ফোন নাম্বার নেই, ওর আইডি আছে। মেসেঞ্জারে প্রায়শই মেসেজ দিত তাই। যেটাই থাকুক, দে রে বাবা। আবির ফোন হাতে নিয়ে ছুটির আইডিতে গেল। এখনও ঝুলিয়ে রেখেছে মেয়েটাকে। সে কত কাল আগে ছুটি রিকোয়েস্ট দিয়েছিল। কতগুলো মেসেজও দিচ্ছে। এমনকি প্রায়শই মেসেজ পাঠাতো ছুটি। অথচ আবির মেয়েটার থেকে ইচ্ছে করেই এভাবে দূরে দূরে ছিল। একটা মেসেজ রিকোয়েস্টেরও রিপ্লাই দেয়নি সে, পাছে যদি নিজের দুর্বলতাটা এই পিচ্ছি মেয়ে জেনে যায়। তবে ছুটির আইডিটা পাবলিকলি থাকাতে সে রোজই স্টক করত। রোজ মেয়েটার সোশ্যাল মিডিয়ায় সব অ্যাক্টিভিটি ফলো করত, অথচ রিকু অ্যাকসেপ্ট করল না আজও। মেসেজ রিকোয়েস্টে পাঠানো অসংখ্য মেসেজগুলো রোজ রোজ পড়ত, অথচ রিপ্লাই করত না। আবির মনে মনে হাসে। আইডিটা এনে সাদাফের হাতে দিতেই সাদাফ দ্রুত হাতে কিছু টাইপ করতে করতে বলল, হায় হায়, এই মেয়ে তো দেখি মেসেজ রিকোয়েস্টে ঝুলে আছে। কতগুলো মেসেজ দিল রে। কাহিনী কি মামা? আবির একটু ভদ্র ছেলে। সরাসরি বন্ধুদের সামনে ভেতরের ভালোবাসার কথাটা বলতে পারল না। বরং চাপা গলায় বলল,
কাহিনী কিছুই না। ততক্ষণে সাদাফ মেসেজ সেন্ড করে দিয়েছে। আবির ঝুঁকে দেখল মেসেজে লেখা আছে, ছুটি। তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে উঠেনি রে এতকাল, কিন্তু এতদিন পর তোকে দেখে মনে হচ্ছে বলে দেওয়া উচিত। তুই কি শুনবি কথাটা? আবির চোখ গোল গোল করে তাকায়। দ্রুত বন্ধুর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। ততক্ষণে ছুটি রিপ্লাই দিয়েছে। এতদিন পর রিপ্লাই দিলেন আবির ভাই। কতগুলো দিন ঝুলে আছে আমার রিকোয়েস্ট। না পেরে মেসেঞ্জারে এত এত মেসেজ করলাম, আপনি একটারও রিপ্লাই দেননি। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারেননি। আবির সঙ্গে সঙ্গেই মেসেজের রিপ্লাই পেয়ে কপাল কুঁচকে তাকাল। লিখল, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসল কেন? সারাদিন পড়ালেখা না করে অনলাইনেই পড়ে থাকিস? না না, পড়ছিলামই। আপনি বলুন, আপনার কথাটা কি? আমি শুনতে খুব আগ্রহী আবির ভাই। তাড়াতাড়ি বলুন। আবির কথা এড়াতে লিখল, কোনো কথা না, যা পড়তে যা। ছুটির বোধহয় মন খারাপ হল। নিরাশ হয়ে মেসেজ পাঠাল, কোনো কথাই নয়। সাদাফ এতক্ষণ আবিরের কাণ্ড দেখছিল। এভাবে তার তৈরি করা পথ রোধ করে দিতে যাচ্ছে দেখে আবিরের মাথা চাটি মারল, মোবাইলটা কেড়ে নিয়ে লিখল, আমি তোকে ভালোবাসি, অনেককাল যাবৎ। কিন্তু বলা হয়নি ছুটি। ছুটি বোধহয় স্তব্ধ হয়ে চেয়ে থাকল। পরমুহূর্তেই পাঠাল, সত্যি আবির ভাই, সত্যি বলছেন আপনি? আপনি জানেন আমি আপনাকে এখনো ভালোবাসি আবির ভাই। এখনো আপনার অপেক্ষায় বসে আছি। আবির ততক্ষণে ফোন কেড়ে নিয়েছে ফের। রিপ্লাইটা না দেখেই বন্ধুর নাক বরাবর ঘুষি বসাল এহেন অপকর্ম করার জন্য। দাঁতে দাঁত চিবিয়ে বলল, কি করলি এটা? সাদাফ নাকে হাত রেখেই বলল, কি করলাম? দেখলি তো, মেয়ে তুই বলতেই গলে জল। তোকে ভালোবাসে, তোর জন্য পাগল। তার মানে তুই জিজ্ঞেস করার সাথে সাথে সত্যিটা বলে দিত? আবির রেগে আছে। রাগে কপাল কুঁচকে বলল, আমি আহাম্মক। ও যে আমায় ভালোবাসে তা আমি আগে থেকে জানি না। বাচ্চা একটা মেয়ে, ওর অনুভূতিকে ব্যবহার করব আমি? সাদাফ মুখ কেমন করে বলল, বিপদে পড়লে করতে হয়, পরে বুঝিয়ে বলবো না হয় মেয়েটাকে। আবির বলল, তাও করব না। আমি ওকে কষ্ট দেওয়াতে নেই, এরপর থেকে ফোন ধরবি না আর আমার। সাদাফ এবারে রাগ দেখাল। সামান্য একটা মেয়ের জন্য তার বন্ধু এমন আচরণ করবে? মানতে পারল না। রাগে দাঁতে দাঁত চিবিয়ে বলল, 1000 বার ধরব শালা। তোর ওই ছুটিকে তুই সেজে পটাবো, এবং স্বচ্ছর বউকেও বের করব, দেখে নিস। আবির রেগে ফোঁসফোঁস করে। ছুটির বাসা আর তার বাসা পাশাপাশি ছিল, যার দরুন সবসময় দেখা হতো একটা সময়ে। বাচ্চা একটা মেয়ে, এককালে ড্যাবড্যাব করে চেয়ে থাকত তার দিকে। তারপর যখন মেয়েটা কিশোরী কালের অনুভূতি বুঝে উঠল, তারপর থেকেই শুরু হয় জ্বালাতন। আবিরকে কতভাবে বুঝাত যে সে আবিরকে ভালোবাসে, অথচ আবির পাত্তা দিল তো? এইটুকু মেয়ের অনুভূতিকে বিন্দু পরিমাণ পাত্তাও না দিয়ে সে স্কলারশিপ নিয়ে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে। তারপর মেয়েটার আপডেট পাওয়া যেত কাজিনদের মাধ্যমে। একটা সময় পর মেয়েটা বাসা ছেড়ে আসলে তাও আর হয়ে ওঠে না। তখন কেবল সোশ্যাল মিডিয়াতেই মেয়েটাকে দেখত, কার্যকলাপ ফলো করত, এইটুকুই। কিন্তু তা বলে মেয়েটার দুর্বলতাকে সে কাজে লাগাবে এতটাও অভদ্র সে হয়ে ওঠেনি এখনো। সোহা ফোনের দিকে তাকিয়ে আছে। সেদিনকার ছবিগুলোই যেগুলো স্বচ্ছ পাঠিয়েছে, নিধি আর স্বচ্ছ। কোনোটায় নিধি স্বচ্ছর কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, কোনোটায় দুইজনে হাত ধরে হাঁটছে, কোনোটায় একসাথে কফি খাচ্ছে, কোনোটায় বরফে ঢাকায় রাস্তায় দুইজন হাঁটছে। শেষ ছবিটায় এঙ্গেজমেন্ট টাইপেরই, হাতে জ্বলজ্বল করছে দুটো রিং। সোহা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ আগেই স্বচ্ছকে ব্যাগপত্র নিয়ে নিধিকে এগিয়ে দিতে দেখেছে ব্যালকনি দিয়ে, হয়তো বাসায় চলে যাচ্ছে নিধি। সোহা অনেকটা সময় ছবিগুলো দেখে নিয়ে উঠে দাঁড়াল। ছাদে গিয়ে একটা সাদা আর একটা কালো গোলাপ আনল। তারপর সেগুলো একটা গিফট বক্সে ভালো করে লাগালো। এরপরই কল দিল স্বচ্ছকে। কল তুলতেই মুখে ওড়না গুজে বলল, শুনছেন? আপনার গিফটটা পাঠিয়ে দিচ্ছি। স্বচ্ছ মাত্রই নিধিকে বাসে উঠিয়ে দিয়ে বাসায় এসেছে। প্রথমেই শুনছেন ডাকটা শুনে মুচকি হাসে, বলে, একদম বউ বউ মনে হচ্ছে। এতকাল পর মনে হচ্ছে আমি সত্যি সত্যিই বিয়ে করেছি সুহাসিনী। স্বচ্ছর এই মিষ্টি কথায় হয়তো আগের সুহা গলে জল হয়ে যেত।
প্রেমে হাবুডাবু ক্ষেত। কিন্তু এবারে মনে হলো এটা স্বচ্ছর ফ্লার্ট ছাড়া কিছুই নয়। তিক্ত স্বরে জানালো, আপনি অভিনেতা হলেও খুব খারাপ হতো না স্বচ্ছ। স্বচ্ছ সত্যিই মন থেকে বলেছিল কথাটা, সত্যিই তার সুহাসিনীর কল পেয়ে খুশি হয়েছিল সে। ডাক শুনে নিজে নিজেই মুখে হাসি ফুটেছিল। স্বচ্ছ নিজেও বুঝতে পারে বোধহয় মেয়েটা তাকে টানে। কোনো এক অদৃশ্য আকর্ষণেই মেয়েটা তাকে কাবু করে ফেলছে ক্রমশ। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে বলে, কেন? এই কথা বললে কেন? সুহা হেসে বলে, এই যে মেয়েদের সাথে ফ্লাটিংটা খুব ভালোভাবে করেন। মেয়েদের মনে জায়গা করে নিতে পারেন খুব সহজেই, এমন মিষ্টি কথা বলে বলে। এসব তো অভিনয়ই, তাই না? আজকাল সত্যি বললেও দোষ আমার সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলল, কারণ আপনার অভিনয়টা এখন বিরক্তিকর লাগে অস্বচ্ছ সাহেব। যাই হোক, শুনে রাখুন, অফিসিয়ালি ডিভোর্সের ব্যাপারে ভেবেছেন? স্বচ্ছর রাগ হল। কী সব বলে যাচ্ছে তার না দেখা বউ। কালো ছাড়াছাড়ির কথা বলল, আজও ডিভোর্সের কথা বলছে। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে এক্ষুনি সামনে টেনে এনে ধমকে কয়েকটা কথা শোনাতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই রাগ দমিয়ে চাপা স্বরে বলল, ওসব আমি কেন ভাবব? এখনও তো না দেখা বউটাই খুঁজে পেলাম না। সুহা বলে, ডিভোর্স না দিলেও বিয়ে করবেন কি করে আপনার গার্লফ্রেন্ডকে? আমি তো বললাই এই খেলায় আপনিই বিজয়ী। তাহলে আর বাধা কিসে? ডিভোর্সটা দিয়ে বিয়েটা করে নিন। আপনিও খুশি আর আমিও খুশি। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, কাকে বিয়ে করব? অবশ্যই আপনার গার্লফ্রেন্ডকে, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে আপনার। সোজা ভাষায় বললে, যাকে আজ অতি যত্নে বাসে উঠিয়ে দিয়ে আসলেন। স্বচ্ছ বুঝে উঠে না এমন ভঙ্গিতে বলল, নিধি। নাম আমি কিভাবে জানব? আপনিই তো জানবেন ভালো। অথচ এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। স্বচ্ছ হতাশ স্বরে জানায়, সত্যিই কিছু জানি না সুহাসিনী। শুধু কয়েকটা ছবি পাঠিয়েছি তোমাকে আমার আর নিধির। তার মানে ও আমার গার্লফ্রেন্ড হয়ে গেল, শুধুই জেলাস ফিল করানোর জন্য। সত্যি? সুহা তাচ্ছিল্য নিয়ে হাসে, কি ভালো নাটক বা। নিজেই টেক্সট করে জানিয়েছে গার্লফ্রেন্ড হয় মেয়েটা, বিয়ে করবে এসেই, অথচ না জানার ভান করছে। উপহাস স্বরে বলল, আপনিই বলেছিলেন সেদিন সে আপনার গার্লফ্রেন্ড, এগেঞ্জমেন্টের ছবি দিয়েছিলেন স্বচ্ছ। বলেছিলেন আমার সাথে দেখা হওয়ার পর বিয়েটাও শীঘ্রই করবেন। ভুলে গেলেন নাকি? কথাটা বলেই সুহা রিং পরা সে ছবিটা পাঠালো, সাথে সেদিনের স্বচ্ছর সাথে কথোপকথনের স্ক্রিনশটও পাঠালো। স্বচ্ছ তা দেখে দাঁত কিরমির করে। এসব করবে সাদাই বলেছিল, কিন্তু স্বচ্ছ না করেছিল। তাও সাদাফের কথা মতো বউকে জ্বালাতে নিধিসহ কয়েকটা ছবি পাঠিয়েছিল। ব্যাস এইটুকুই জানা। কিন্তু সাদাফ যে তার অজান্তে এসবও করেছে তা জানত না। রেগে ফোন রাখল সে। রুমে এসে সজোরে সাদাফের পিঠে ঘুষি বসিয়ে বলল, তুই তো আসল হারামি। আমি অতি কষ্টে না দেখা বউটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি, আর তুই কিনা উল্টো আমার বউকে রাগিয়ে দিলুই। এই জন্যই তো বলি আমার বউ 4 দিন হাওয়া হয়ে গেল কেন। সাদাফ তখন নিধির সাথে কথা বলছিল। আচমকা এমন রাগ দেখে বলল, কি করেছি আমি? স্বচ্ছ ছবিটা দেখিয়ে বলে, কি করিসনি? গার্লফ্রেন্ড তোর, অথচ কাহিনী সাজিয়েছিস আমায় নিয়ে। হারামি। সাদাফ হাসিতে ফেটে পড়ে এবারে বলে, উফ, এটা প্ল্যান বন্ধু, প্ল্যান। তোর বউ যাতে জেলাস হয় তোর সামনে আসে তার জন্য। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে বলে, আমার বউ জেলাস হয়ে আমায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। খুব ভালো না। কথাটা বলেই সাদাফের থেকে কোনো উত্তর পাওয়ার আগেই রুমে এলসিয়া একটা ছোটমতো বক্স এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য একটা বক্স এসেছে ভাইয়া, সাথে সাদা কালো গোলাপ। সুন্দর না? স্বচ্ছ এগিয়ে নিল, সত্যিই সুন্দর লাগছে বাধাইটা। দ্রুত বাধাইটা খুলে নিয়ে গোলাপ দুটো একপাশে রেখে বক্স খুলল। দৃশ্যমান হলো একটা ঘড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট। স্বচ্ছ ভ্রু কুচকায়, চিরকুটটা মেলে ধরতেই চোখে পড়ল। অস্বচ্ছ সাহেব, আপনার ছন্নছাড়া জীবনে আপনি আমায় কখনো জড়াননি তা আমার জানা কথা। তাই ভেবেছি এই জোড়াজড়িটা ছাড়াছাড়িতে পরিণত করা উচিত আমাদের। আমি আবারও আপনার সেই খেলা ভালোবাসার খেলনা হতে চাই না স্বচ্ছ। আবারও নিজেকে অনুভূতিতে গুড়িয়ে ফেলতে চাই না, নিজেকে আর কষ্ট দিতে চাই না স্বচ্ছ। এই ঘড়িটা 4 বছর আগের কেনা।
আপনার ফ্যাশন সেন্সে হয়তো এটা এখন পুরনো ঠেকবে, তবে ঘড়িটা আমি অতি যত্নে ভালোবেসে কিনেছিলাম বিয়ের রাতে আপনাকে উপহার দিব বলে। মেহরান শাহরিয়ার স্বচ্ছের বউ হব বলে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন। এক সমুদ্র অনুভূতি নিয়ে কাপা কাপা স্বরে কবুল ও বলেছিলাম। ইস্যুস, কত ছোট্ট ছোট্ট সুখকর অনুভূতি জন্মেছিল আমার। কে জানত আপনি আমায় এভাবে ঠকাবেন। যাই হোক, এই ঘড়িটা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, শুধু আপনার উদ্দেশ্যেই কেনা হয়েছিল বলে আপনাকে পাঠিয়ে দিয়েছি। আর শুনুন, আপনি মানুষটা বরাবরই ছন্নছাড়া। আমায় নিয়ে কখনো সিরিয়াসলি ভাববেন এই বিষয়টা ভাবাটাই বোকামো আমার। সে কারণে ভাবলাম বিচ্ছেদ টানা উচিত আমাদের। এত এত খোঁজ করবেন না আমার আর। আশা করি বিচ্ছেদের সময় দেখাটা অবশ্যই হবে। ভালো থাকুন। ইতি। সুহাসিনী। স্বচ্ছ চিঠিটা পড়ল। বারবার একই কথা শুনে তিক্ত অনুভূতি হল ওর। এতই সহজ বিচ্ছেদ। স্বচ্ছকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বুকের মধ্যে টলমলে একটা অনুভূতি তৈরি করে, চোখে দেখার এতটা কৌতূহল তৈরি করে এখন বিচ্ছেদ টানবে। স্বচ্ছ তা হতে দিবে? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর ঘড়িটা দেখল অনেকটা সময় নিয়ে। বাম হাতে ঘড়িটা পরে অনেকটা সময় তাকিয়ে থাকল এক দৃষ্টিতে। বিনা কারণেই তার কাছে ঘড়িটা বেশ সুন্দর মনে হচ্ছে। বিনা কারণেই ঘড়িটা তার হাতে বেশ মানানসইও মনে হল। ঠোঁট ভিজিয়ে আবির আর সাদাফকে বলল, ঘড়িটা কেমন রে? কেমন মানাচ্ছে? সাদাফ দেখল। এক ঝাপটায় ঘড়িটা খুলে নিজে নেওয়ার চেষ্টা করে বলল, কোনো মেয়ে আবার খুশিতে তোরে ঘড়ি পাঠালো। এদিক দে, আমার হাতে পরে দেখি। স্বচ্ছ হাত থেকে কেড়ে নিতে দিল না ঘড়িটা, বলল, ও, তোকে দেওয়া যাবে না, এটা খালি আমার। সাদাফ বলল, তোর মানেই তো আমার। স্বচ্ছ সরিয়ে নেয় ঘড়িটা, অন্য পাশে হাত সরিয়ে বলে, না, আমার মানে এটা কেবল আমারই। বউ কেবল আমার, বউয়ের গিফটও কেবল আমার। সাদাফ বুঝল ঘড়িটা স্বচ্ছর বউ পাঠিয়েছে। অপমানে ঠোঁট উল্টে বলল, আজ বিবাহিত নই বলে অপমান করলি। স্বচ্ছর পরনে শুভ্র রঙের টি শার্ট, চুলগুলো ভেজা এলোমেলো। মাত্রই গোসল সেরেছে সে। তারপর গোসল করে বের হওয়ার সাথে সাথেই আবার হাতে পরে নিল সুহার দেওয়া ঘড়িটা, কোনো কারণ ছাড়াই তার আনন্দ আনন্দ লাগছে। কিশোরকালে প্রেমে পড়া সদ্য প্রেমিকটা যেমন বুকের ভেতর টিমটিম করা প্রেমানুভূতি টের পায়, স্বচ্ছরও মনে হচ্ছে তার বুকের ভেতর একটা অজানা অনুভূতি বইছে, যা তাকে আনন্দ দেয়, অস্থির করে তোলে, কখনো বা রাগিয়ে দেয়। স্বচ্ছ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। ফোন হাতে নিয়ে বেশ কয়েকবার কল করেও যখন সুহাকে কলে পায় না তখন রাগ জন্মায়। মেয়েটাকে কল দিল, কল ধরে না প্রায়শই। কতটা অবাধ্য এই মেয়ে। স্বচ্ছর কল ইগনোর করে। স্বচ্ছ মনে মনে চাপা রাগ ফুঁসে বিড়বিড় করে নিজের বিরক্ত প্রকাশ করে অনেকটাক্ষণ। তারপর মেসেজে টাইপ করে, এই মেয়ের সমস্যা কি? তুমি কি ভেবেছ ইগনোর করলেই আমি তোমায় ছেড়ে দিব? বিচ্ছেদে রাজি হয়ে যাব? নো ওয়ে। আমাকে ইগনোর করার সব ফল তুমি পাবে। শুধু ওয়েট করো। স্বচ্ছ এই মেসেজটা দিয়েও অপেক্ষায় থাকল। তারপর ও যখন সুহা রিপ্লাই করল না তখন আবারও কল দিল। ওপাশ থেকে এবারে কল তোলা হলো। স্বচ্ছ তা দেখে রাগে চাপা স্বরে বলে, এই মেয়ে, গিফট বক্স পাওয়ার পর থেকে বহুবার কল দিয়েছি, কল তুলছ না কেন? সমস্যা কি হু? ওপাশ থেকে দ্বিগুণ রাগ নিয়ে সুহা বলল, সমস্যা কিছু না। কল দিচ্ছেন কেন? স্বচ্ছ এতটা সময় চাপা রাগ নিয়ে বসে থাকলেও এবারে হাসে অল্প। পরপর নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা সমেত ছবি তুলল নিজের। তারপরই সুহাকে পাঠাল। বলল, বেশ মানিয়েছে না আমায়? ইস্যুস, আমার হাতটা কত সুন্দর দেখো সুহাসিনী। সুহা দেখল, সত্যিই এই মানুষটা সুন্দর। সাদা টি শার্টে, ভেজা চুলে দারুণ লাগছে ছবিতে। ঘড়িটাও তার হাতে সুন্দর দেখাচ্ছে। সুহা কিয়ৎক্ষণ তাকিয়েই থাকে। প্রিয় পুরুষের মুখচ্ছবি দেখে হৃদয়ে হিম অনুভূতি বয়ে গেলেও মুখে দাঁত চেপে বলল, ইনডিরেক্টলি কি এটা বুঝালেন যে ঘড়িটা সুন্দর নয়? আপনার হাতের সাথে মানানসই না সেটা বুঝালেন অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ যতই নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করে এই মেয়ের সামনে এই মেয়েটাই ঠিক ততই মেজাজ খারাপ করে দেয়। এত কের বুঝে মেয়েটা? স্বচ্ছ টান টান স্বরে বলে, এমন কেন মনে হলো? ভালো কথা কি আমার মুখ দ্বারা আসতে পারে না সুহাসিনী? নাকি আমার কোনো কথাই আর সিরিয়াসলি নেওয়া যায় না?
সুহা তাচ্ছিল্য টেনে বলে, ঠিক ধরেছেন, আপনার কথা আর সিরিয়াসলি নেওয়া যায় না। স্বচ্ছর রাগ হয়। সামনে চেয়ারটায় এক লাথি বসিয়ে আহত স্বরে বলে উঠে, রাগ হয় সুহাসিনী, তোমার উপর আজকাল খুবই রাগ জন্মায়। তবুও রাগ হজম করি, কারণ মানুষটা তুমি বলে। সুহা বিস্ময় নিয়ে বলে, রাগ আমার উপরই? ইয়েস, তোমার উপরই। কথাটা বলেই স্বচ্ছ কল রাখে। মোবাইলটা একপাশে ছুঁড়ে রেখে চোখ বুঝে বার কয়েক শ্বাস ফেলে। মেয়েটা তাকে বিশ্বাস করে না, তার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে না ভাবলেই তার রাগ হচ্ছে। গা জ্বলছে যেন। রাগে হাঁসফাঁস করে সে। একটা সময়ে বিড়বিড় করে বলে, তুমি আমায় বিশ্বাস করতে পারছ না। ভালোবাসতে পারবে তো সুহাসিনী? আমার কেন জানি না ভয় হচ্ছে। মনে হচ্ছে এই লড়াইটা আমি এবার সত্যিই হারব, সাথে নিজের ভালো থাকাও হারাব। রাত তখন প্রায় 12টা। চারপাশে হালকা হিম অনুভূতি, যদিও এখন গরম পড়তে শুরু করেছে। স্বচ্ছ, সাদাফ, আবির তিনজনই বের হয়েছে রাস্তায় হাঁটার উদ্দেশ্যে। রাতের শহর সুন্দর দেখতে। তারপর যখন রাত 12:30টার দিকে রাস্তা ঘুরে নিজেদের বাসার সামনে এল, ঠিক তখনই চোখে পড়ল এক যুবক ছেলেকে। হাতে একগুচ্ছ লাল টকটকে গোলাপ। দৃষ্টি বরাবরই সুহাদের বেলকনিটার দিকেই। স্বচ্ছ, সাদাফ আর আবির তিনজনই অনেকক্ষণ যাবৎ এই ছেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করল। সত্যিই সুহাদের বেলকনির দিকেই তাকাচ্ছে বারবার। তার উপর গোলাপ। স্বচ্ছর ব্যাপারটা সুবিধার লাগল। তার উপর এই বেলকনিটাই তার বউই রাতের দিকে আসে, বসে থাকে, গান গায়। স্বচ্ছর ভ্রু উঁচু হল। সামনে গিয়ে ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্রাদার? ওদিকে তাকিয়ে কি দেখছ? বেলকনিতে কেউ আসবে তোমার জন্য। ছেলেটা হেসে মাত্র বলতে লাগল, হ্যাঁ ব্রাদার, আমার হানি এই বাসাতে। ব্যাস। ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই সাদাফ চেঁচিয়ে উঠল। ছেলেটার হাত পর্যবেক্ষণ করতে করতেই বলে উঠল চেঁচিয়ে, দোস্ত, এটা তো সেই হাত যেটা তোর বউয়ের হাত ধরে রাখত, চুরি পরিয়ে দিত। এটা তো সে ছেলেই। স্বচ্ছর মস্তিষ্ক আচমকা কথাটা নিতে পারল না। ছেলেটার মুখে শোনা আমার হানি আর সাদাফের মুখে বলা কথাগুলো শুনে আচমকাই চর বসাল ছেলেটার গালে। তারপর শুরু হলো তিনজন ছেলে মিলেই ওই অপরিচিত ছেলেটিকে নাস্তানাবুদ করা। অথচ বোকা স্বচ্ছ নিজেই সেদিন আন্দাজ করেছিল যে ছবিতে পাঠানো হাতটি তার বউয়ের নয়। বেখেয়ালি স্বচ্ছ তা খেয়ালি করে উঠতে পারল না। মাঝখান দিয়ে সে অপরিচিত ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করল, মুখ চেপে বলল, এরপর অন্যের বউয়ের দিকে যাতে না তাকাতে দেখি, ঠিক আছে? বিশেষ সুহাসিনীর দিকে। ও আমার বউ, ওর উপর অন্য কারোর এক বিন্দু অধিকার মানব না আমি। আর ওর সাথে প্রেম করা মেনে নিব। মেরে হাড়ডব ভেঙে দিব। অপরিচিত যুবকটি এতক্ষণে বোধহয় কিছু বুঝে উঠল। উড়াধুরা মার খেয়ে পকেট থেকে দ্রুত কাউকে কল করে বলল, সুহার বাচ্চা সুহা, তোর বর আমারে মেরে হালুয়া বানিয়ে দিয়েছে। সুহা আতঙ্কিত হয়ে ছাদের কর্নারে এসে তাকাল। মূলত আজ সুহার বোন রাহার জন্মদিন। যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে সুহাদের বন্ধু সাদ। রাহাকে পছন্দ করে। বার্থডে উইশ করবে বলেই রাত 12টার একটু আগে থেকেই এসে এখানে দাঁড়িয়ে আছে। অথচ কে জানত এমন মার খাবে সে। সুহা দীর্ঘশ্বাস ফেলে স্বচ্ছকে কল করে। রাগে হাঁসফাঁস করতে করতে বলে, আশ্চর্য, সাদকে মারলেন কেন স্বচ্ছ? তিনজন ছেলে মিলে একটা ছেলেকে নাস্তানাবুদ করাটা কি উচিত হয়েছে আপনার? স্বচ্ছ তখন দ্বিগুণ রেগে গম্ভীর গলায় বলল, হয়েছে। সুহা দাঁতে দাঁত চেপে বলল, কোনো যুক্তিতে মনে হচ্ছে উচিত হয়েছে। অন্যের বউয়ের জন্য এসে দাঁড়িয়ে থাকাটা আমার যুক্তিতে ভীষণ খারাপ কাজ। তার উপর আবার ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছিল কেবল বেলকনির দিকে। গোলাপ নিয়ে এসেছিল। আমি জানি, রাতে কেবল বেলকনিতে এসে গান তুমিই গাও সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলে, আমি গাই মানেই বেলকনিতে আর কেউ আসতে পারে না এমন তো নয়, তাই না অস্বচ্ছ সাহেব? হতে পারে ছেলেটা অন্য কারোর জন্য এসে দাঁড়িয়েছিল। স্বচ্ছ মানল না, বরং বলল, আমার বন্ধুরা বলেছে এটা সে ছেলেই যে ছেলেটার হাতের ছবি দিয়ে এতকাল তুমি আমায় জ্বালিয়েছ। সুহা ছোট শ্বাস টেনে বলে, আপনি নিজেই তো সেদিন আন্দাজ করলেন যে ছবিতে দেওয়া মেয়েলি হাতটা আমার নয়, তাই না? স্বচ্ছর আচমকায় টনক নড়ল। কিছু একটা মনে পড়েছে এমন ভাব করে ছেলেটার দিকে তাকায়। আহারে, চরঘুষি খেয়ে মুখের কত জায়গায় লাল হয়ে গিয়েছে ছেলেটার। স্বচ্ছ বলে,
তার মানে ওই ছুটি মেয়েটার বয়ফ্রেন্ড। শিট, কি করে ফেললাম বেচারার সাথে। সরি সরি সুহাসিনী, সত্যিই সরি। কথাটুকু বলেই কল রাখে। সাদ নামের ছেলেটাকে তুলে সুন্দরভাবে দাঁড় করাই। কলাটা ঠিক করে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, ছোট ভাই, ভুল হয়ে গেছে। তুমি আগে কেন বলনি তোমার গার্লফ্রেন্ড সুহাসিনী নয়? বলনি কেন বলো? আমরা যদি জানতাম তুমি আমার বউয়ের বয়ফ্রেন্ড না, বরং তার বান্ধবী ছুটির বয়ফ্রেন্ড, তাহলে সত্যিই মারতাম না। সরি ছোট ভাই, ছেলেটা মিনমিন স্বরে বলল। বলার সুযোগ দিল নাকি ভাই? আবির দুইজনের কথোপকথন শুনে গোল গোল চোখে তাকায়, দুয়ে দুয়ে চার মেলায়। ভাবে ছবিতে পাঠানো মেয়েলি হাতটা যদি ছুটির হয় আর ছেলের হাতটা যদি এই ছেলের হয়। ওরা দুইজন প্রেমিক প্রেমিকা। আবির বিশ্বাস করতে না পেরে সাদাফকে টেনে জিজ্ঞেস করে, ছুটির বয়ফ্রেন্ড? ছুটির বয়ফ্রেন্ড ও দোস্ত? সাদাফ বিরক্ত হয়ে বলে, তো কি আমার বয়ফ্রেন্ড হবে? আবির দাঁতে দাঁত চেপে বলে, এবারে আর দুইটা মার প্লিজ এই ছেলেরে। কথাটা বলেই ছুটির আইডিতে গিয়ে মেসেজ করল, কোথায় তুই? ছুটি ও তখন ছাদে। রাহার বার্থডে কেক কাটা হচ্ছিল। অথচ এত ব্যস্ততার মাঝেও আবির ভাইয়ের মেসেজ পাওয়া মাত্রই সে গদগদ হয়ে রিপ্লাই দিল, ছাদে। কেন আবির ভাই? আবির লিখল, দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। এটুকু বলেই যখন পা চালাতে নিবে তখন সাদাফ এসে বলল, ওরে আরো 4টা চর মেরেছি দোস্ত। তুই কই যাস? ছাদে যাচ্ছি। স্বচ্ছ জিজ্ঞেস করল, কেন? ছুটির গালে দুটো চর বসিয়ে দিয়ে আসতে। সাদাফ অবাক হয়ে বলে উঠল, সে কি? মেয়েটা করল কি তোর? অনেক কিছুই। স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে বলল, ভালো টালো বাসিস না তো আমার বউয়ের বান্ধবীকে? বাসলে বাসলাম। সাদাফ যেন খুব উচ্ছ্বাসিত এমনভাবে লাফিয়ে উঠল। বলল, তাহলে প্লিজ চল, প্রপোজটা আজ করে ফেল। আমরা আছি তোর এই বিশেষ মুহূর্ত লাইভ টেলিকাস্ট করার জন্য। আবির কপাল কুঁচকে বলে, মার খাবি? এই দিকে আয়। সাদাফ স্বচ্ছ আর আবিরের সাথে যেতে যেতেই বলল, লাগবে না লাগবে না, তার চেয়ে প্লিজ তিনজনে গিয়ে ছুটি ভাবিকে গিয়ে বার্থডে উইশটা করে আসি। চল চল। তিন বন্ধু যখন সিঁড়ি বেয়ে ছাদ অবধি পৌঁছাবে ঠিক তখনই সাদাফ কৌতূহল নিয়ে বলল, দোস্ত, তোর ছুটি এত রাতে ছাদে কেন থাকবে? ছাদ থেকে হালকা আওয়াজ আসছে। আবির বিরক্ত হয়ে বলে, ছাদে কি কিছু চলছে নাকি? এত হই হুল্লোড় কেন? আশ্চর্য। স্বচ্ছ বলে, বুঝে উঠছি না তো। ভেতরে চল, দেখা যাক। সিঁড়ির শেষ ধাপে এসে কানে এল কারো গানের সুর। সাদাফ উচ্ছ্বাস নিয়ে বলল, কে জানি গান করছে রে দোস্ত। কি সুন্দর গানের গলা। চল চল, ভেতরে গিয়ে একটু দেখি। স্বচ্ছ চোখ বুঝে। গানের গলাটা তার পরিচিত। বুকের ভেতর অনুভূতি বয়ে যায়। খুব পরিচিত কণ্ঠের মালিক যে খুব কাছেই আছে তা বুঝে উঠে অস্থির লাগে তার। বিড়বিড় স্বরে বলে, আমি বোধহয় গলাটা চিনি। গলাটা আমি শুনেছি। এটুকু বলতেই সাদাফ ছাদের দরজা ঠেলে দাঁড়ায়। চোখ গোল গোল করে তাকিয়ে থাকে গিটার হাতে বসা মেয়েটার দিকে। খোলা চুলগুলো উঠছে, হাতে গিটার, পরনে লাল রঙের কামিজ। দৃশ্যটা সুন্দর। সাদাফ খুশি খুশি গলায় বলে, দোস্ত, এটা উইদিনের মেয়েটা না? দারুণ লাগছে না মেয়েটাকে আজ? গিটার হাতে, খোলা চুলে ছাদের অল্প আলোয়। ঈশ্বর কি মানিয়েছে। আমি ক্রাশড। স্বচ্ছ মুহূর্তেই বন্ধুর চোখে হাত দেয়। পিঠ বরাবর ঘুষি বসিয়ে তাকায় মেয়েটার দিকে। এটা সে বেয়াদব মেয়েটা। অথচ গানের গলা তো সুহাসিনীর মতো। স্বচ্ছ স্থির দৃষ্টিকে তাকিয়ে থাকে। এতগুলো দিনে গিয়ে এই প্রথম সে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। লাল জামা পরিহিত, চুল ছেড়ে দেওয়া, যা হালকা বাতাসে উঠছে অল্প অল্প। আগের মতো রাগ রাগ নেই, মুখচাহনি। শান্তশীতল মুখশ্রী। আর এই মুখশ্রী তার সুহাসিনীর মুখশ্রী, তা ভেবে স্বচ্ছর বুকের ভেতর হিমস্রোত বয়ে যায়। সেভাবেই এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সাদাফকে দাঁতে দাঁত চিবিয়ে বলল, চোখ বুঝো, ও কেবল আমার। সাদাফ মুহূর্তেই বলল, ও কেবল তোর। কবে থেকে? তোর না বউ আছে? ছি, তোর বউ শুনলে কি হবে বুঝতে পারছিস?
না হওয়া ডিভোর্সটাও তোর হলো বলে এবার। স্বচ্ছ আবারও শক্ত স্বরে বলল, হুরর, ও তোর ভাবি হয় শালা। অন্য দৃষ্টিতে তাকালেই চোখ উপড়ে নিব। সাদাফ আচমকায় চোখ গোল গোল করে বলে, ভাবি? তার মানে এটাই তোর বউ? ও মাই গড, এই ডেঞ্জারাস মেয়েটাই তোর বউ? দোস্ত, তোর ফিউচার তো শেষ শেষ শেষ। স্বচ্ছ তখনও সে ছাদের দরজাটাতেই দাঁড়িয়ে, আলো আবছায়ায় দাঁড়িয়ে দৃষ্টি রেখেছে শুধু সুহার দিকেই। অন্যদিকে সাদাফ তখনও স্বচ্ছর বাহুবন্ধনে, সেভাবেই তার চোখের উপর হাত দিয়ে রেখেছে স্বচ্ছ। সাদাফ বিরক্ত হয়, কিছুটা বিরক্তি নিয়েই বলে, তোর বউয়ের গানও শেষ হয়েছে বহুক্ষণ, এবার তো চোখ ছাড়। কসম, তোর বউয়ের দিকে নজর দিব না ভাই। স্বচ্ছ হাসে, সাদাফের চোখ থেকে হাত সরায়, ছাদের দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে বলে, নেক্সট টাইম থেকে ভাবি বলে ডাকবি, মনে থাকবে। সাদাফ মুখ ভেঙ্গিয়ে বলে, এক দেখাতেই মনে হচ্ছে বউয়ের প্রেমে লাড্ডু হয়ে বসে আছিস। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, বউকে প্রেমে ফেলতে হবে না, তার প্রস্তুতিই নিচ্ছি। কথাটা বলার সাথে সাথেই স্বচ্ছ দেখল সুহা উঠে গিয়ে ছাদের অপর কোণায় গিয়েছে। সেখানে সিয়া, তিহান আর সুহার বান্ধবী নিতুও আছে। সুহা সহ গিয়ে বোধহয় খাবারের আয়োজনে হাত মিলাল। স্বচ্ছ সেটুকু দেখে স্থির থাকলেও পরমুহূর্তেই আরও একটা যুবক ছেলেকে সেখানে দেখে ভ্রু বাঁকায়। ছেলেটা সুহা যাওয়ার সাথে সাথেই সুহার দিকে এই নিয়ে 3 বার তাকিয়েছে। স্বচ্ছ বিরক্তিতে কপাল কুঁচকাতেই সাদাফ তার পেটে ধাক্কা দিল। বলল, দোস্ত। স্বচ্ছ অমনোযোগী স্বরে বলল, বল। সাদাফ বলল, গান তো আরেক মেয়েও গাইছে। সেইম সেইম। দুজনই লাল জামা, দুইজনের চোখ ও মিলমিল লাগতেছে। আবির বলল, সেইম গলা না। সাদাফ বলল, কি আশ্চর্য, যমজ নাকি দুজনে? গলা সেইম কেন থাকবে বল? আবির বলল, কনফিউজড করতে চাইছে না তো আমাদের। আবির ফের আবার বলে, কিভাবে করবে? দেখেছে নাকি আমাদের? অবশ্য দেখবে কিভাবে, এদিকটায় তো অন্ধকার দোস্ত। হ্যাঁ, স্বচ্ছরা যেদিকটায় দাঁড়িয়ে আছে সেদিকটায় অন্ধকার। এই যে 3 জন এতটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে কারোরই চোখে পড়েনি। কারণ হয়তো বা সবাই তখন হই হুল্লোড়ে মত্ত বলেই নয়তো অন্ধকার বলে। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে, এত কথার ভিড়ে এতক্ষণে গিয়ে বুকে হাত গুজে বলে, জানি না, তবে আগেরটাই আমার বউ, এটা জানি। সাদাফ সন্দেহী গলায় বলে, মানে আগেরটাই আমাদের ভাবি? স্বচ্ছ বলে, মন বলছে আগের গলাটাই সুহাসিনীর। আবির হাসে এবারে, যে কারণে সে ছাদে এসেছিল তা ভুলে বন্ধুর বউ খোঁজার আনন্দে আনন্দিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ সবকিছু। জ্ঞানীর মতো করে বলল, আমারও মন বলছে তোর বউ ওটাই হবে, কারণ তোকে ঘড়ি গিফট করার সময় কালো গোলাপ ও দিয়েছিল। আবার সেদিন ওই কালো গোলাপ গাছটা সেদিন এনারি বলেছিল। সাদাফ বন্ধুর পিঠে চাপড় মারে, বলে, গুড, কত লজিক্যালি কথা বলিস বন্ধু। এবার চল, তোর ছুটির কি ঘটনা তা জেনে আয়। আবির হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠল, তোদের চক্করে বুলেই বসেছিলাম। কথাটুকু বলেই এগিয়ে গেল সে, যেখানটা সব কয়জন গোল হয়ে বসে গান শুনছে ঠিক সেখানে গিয়েই দাঁড়াল। মাঝখানে বসে থাকা মেয়েটা রাহা। গান ধরেছে, একদম সোহার মতোই গলা মেয়েটার। আবির তার মধ্যেই গিয়ে বলে উঠে, ছুটি নাকি? এই বেয়াদব। গানে গানে মেতে ছিল ছুটি, হাতে তালিও দিচ্ছিল। কিন্তু হঠাৎ আবিরের পুরুষালী গলায় ভরকাল সে। শুধু সেই নয়, উপস্থিতি সবগুলো মেয়েই ভরকে গেল। অবাক হয়ে চাইল আবিরের দিকে। আবির এবারে মাথা চুলকাল, ভদ্র ভঙ্গিতে বলল, আপনারা কন্টিনিউ করেন আপু, আমার একটু ছুটির সাথে কথা আছে তাই। এই ছুটি, উঠে আয়। ছুটি স্প্রিংয়ের ন্যায় উঠে দাঁড়াল। গদগদ হয়ে আবিরের সামনে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে উৎফুল্ল স্বরে শুধাল, কি বলবেন আবির ভাই? আবির এত উৎসাহের পাত্তা না দিয়ে মোবাইল বের করল। হাতের ছবি দেখিয়ে তির্যক স্বরে বলে উঠে, এই হাতটা কার, যার হাতটা তোর হাত ধরে আছে? এত প্রেম কিসের হাত দুটোতে? ছুটির মুখটা একটু আগে যেমন গদগদ খুশিতে ভরপুর হয়েছিল এখন ঠিক ততটাই চুপসে গেল। মুখটা কালো হয়ে গেল, কিন্তু পরমুহূর্তেই আবার জ্বলে উঠে চঞ্চল সুরে বলে,
ছি আবির ভাই, আমার প্রেম শুধু আপনার সাথে। অন্যের হাতের সাথে কেন প্রেম হবে বলুন? বিশ্বাস করুন, আপনি আমাকে ভালোবাসার কথাটা জানার পর থেকে দিনরাত আপনাকেই স্বপ্ন দেখছি আমি। খুশিতে উড়ে বেড়াচ্ছি আমি। এতদিন কেন বললেন না কথাটা আবির ভাই? কতটা কষ্ট পেয়েছি এতকাল। আবির দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোর কষ্ট তোর কাছেই রাখো। আগে বল এসব কি ধরনের বেয়াদবি? কোনো সব। এতক্ষণ রাতে ছাদে এসেছিস কেন? ছুটির সহজর সরল উত্তর, বার্থডে পার্টি সেলিব্রেশন করতে। আবির ভ্রু বাঁকিয়ে বলে, শুধু বার্থডে পার্টি সেলিব্রেশন করতে? নিচে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার জন্য নিশ্চয় নেচে নেচে নিচে যেতি এখন তুই। রাস্তায় দাঁড়িয়ে লুতুপুতু ভঙ্গিতে ছেলেটা তোকে উইশ করত। ছুটি বেশ হতাশ স্বরে বলল, ছেলেটা আমার বন্ধু সাদ আবির ভাই। আপনারা তো আমার বন্ধুটাকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছেন। ব্যাস। আবিরের যেন এবার রাগটা আরেকটু চাপল। বলল, বেশ করেছি। তোকে হানি ডাকছিল কেন ও? ছুটি বিস্ময় নিয়ে বলল, আমাকে? তো কাকে? ছুটি মুহূর্তেই বলে, এই না না, নিশ্চয় রাহাকে বলেছিল। ও তো রাহাকে পছন্দ করে আবির ভাই। তুমি ভুল বুঝছ আমায়। রাহাকে? ছুটি আঙ্গুল উঁচিয়ে রাহাকে দেখিয়ে দিয়ে বলে, সুহার বোন। ওই যে গান গাইছে যে, ওরই তো আজ বার্থডে। আমার নয় আবির ভাই। আবির ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে, নিশ্চিন্ত হয়, মুখে বলে, যাক, বেঁচে গেছিস। না হলে আজ মার একটাও তোর গালের বাইরে পড়ত না। ছুটি হাসে। আবির ভাই তাকে নিয়ে এতটা ভাবছে বা তার জন্য এতটা জেলা সেটা ভেবেই গদগদ ভঙ্গিতে বলে, এতটা ভালোবাসেন আবির ভাই? আগে তো কখনো টেরি পায়নি। এত জেলাস আপনি? আবির যেতে যেতে বলে, জেলাস? তাও তোকে নিয়ে? মোটেও না। স্বচ্ছ মিনিট 2 হচ্ছে সুহার সামনে এসে দাঁড়িয়েছে। বুকে হাত গুজে মেয়েটাকে দেখে যাচ্ছে। সাথে রেগে উঠছে। কারণ সুহা ওই অপরিচিত ছেলেটার সাথে কাজ করছে। আর সে ছেলেটা ড্যাবড্যাব করে, তার বউও দেখছে। বিষয়টা স্বচ্ছের ভাল লাগল না। ইচ্ছে হলো মেরে গাল ফাটিয়ে দিকে। অথচ স্বচ্ছ সুযোগই পাচ্ছে না। অবশেষে যখন ছেলেটা খাবার হাতে ছাদের অপর পাশে গেল আর সুহাকে একা পাওয়া গেল, তখনই স্বচ্ছ সামনে এসে দাঁড়াল। সুহা বিরক্ত হল যেন। ঝাঁঝাল গলায় বলে উঠল, কি আশ্চর্য! চোখে দেখছেন না? পথ আটকাচ্ছেন কেন ভাই? স্বচ্ছ ঠোঁট চাপে ছাদের কার্নিশেই দাঁড়ানো মেয়েটা দুপা এগিয়ে সুহার দুপাশ দিয়ে ছাদের রেলিংয়ে হাত রেখে বলে, কে ভাই? ভাই মনে হয় আমায়। সুহা বিরক্ত নিয়ে বলে, না, বোন মনে হচ্ছে। আসুন, আপনাকে মেকআপ করিয়ে দিই। স্বচ্ছ আহত গলায় বলে, এত ঝগড়ুটে কবে হয়ে গেলে সুহাসিনী? এত বেয়াদব তো আগে ছিলে না। দিন দিন দেখি ডেঞ্জারাস হয়ে উঠছ। সুহা শুকনো ঢোক গিলে, চিনে ফেলল নাকি? বুঝে ফেলল সে যে সুহাসিনী। কণ্ঠ কাঁপে তার। তবুও কাঁপা কণ্ঠেই বলে উঠল, কে সুহাসিনী? স্বচ্ছ এই প্রথম সুহাকে ভরকে যেতে দেখে হাসে। বলে, আসলেই তো, কে সুহাসিনী? সুহা এবারে বুঝতে দেয় না। কথা এড়িয়ে প্রসঙ্গ পাল্টানোর জন্য দ্রুত বলে উঠে, মজা নিচ্ছেন নাকি ভাই? পথ ছাড়ুন, দ্রুত পথ ছাড়ুন। যেতে হবে আমায়। এভাবে আটকে রেখেছে হাত একটা মেয়েকে। লজ্জা হচ্ছে না? তোমাকে দেখার পর থেকে তো নির্লজ্জ হতে মন চাইছে সুহাসিনী। সুহা আবার বিরক্ত হয়েছে এমন করে তাকায়। বলে, কি সব আবোল তাবোল বকছে? মেরে মুখ ফাটিয়ে দিব। যেতে দিন বলছি। থেকে যাও আজ। সুহা এবারে হালকা রাগান্বিত স্বরেই বলে, মার খাবেন। স্বচ্ছ হেসে বলে, তোমার রাগ আগেও দেখেছি, বিরক্ত লাগত। ভাবতাম এই বেয়াদব মেয়ে কোথায় থেকে উদয় হল। কিন্তু আজ এই রাগটাও ভালো লাগছে আমার। মিশ্র এক অনুভূতি বইছে। কারণ কি বলো তো সুহাসিনী? সুহা ভ্রু বাঁকিয়ে বলে, এবারে একা মেয়ে পেয়ে ফ্লার্ট করছেন? কি মনে হয়? সুহার হৃদস্পন্দন বাড়ছে। এতটা কাছে প্রিয় পুরুষ, তার উপর নিজে যে ধরা পড়ে গেছে এই বিষয়টা পরিষ্কার। বুকের ভেতর অন্য রকম অনুভূতি হচ্ছে। অথচ সে স্বপ্নেও ভাবেনি এতটা সহজে যে স্বচ্ছর সামনে ধরা পড়ে যাবে।
এতেটা সহজে সে ধরা দিয়ে দিবে। সুহা নিজের ভেতরের অনুভূতিটাকে লুকিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে শুধায়। পথ ছাড়ুন বলছি। স্বচ্ছ ছাড়ল, বরং ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ইচ্ছে হচ্ছে না কেন জানি। কথাটা বলেই পাশে থাকা সাদা গোলাপ গাছটা থেকে একটা গোলাপ ছিল। পরমুহূর্তেই গোলাপটা সুহার কানে গুজে দিয়ে বলে, বাহ, সুন্দর তো। রক্তিম সুন্দরীর সাথে সাদা গোলাপ মানিয়েছে। সুহার সহ্য হল না এসব। মনে হলো যেন এসব স্বচ্ছর কোনো চাল। হয়তো তাকে দূর করতে চাইছে, স্বচ্ছের প্রেমে ফেলতে চাইছে। বিষয়টা মনে উঠতেই রাগে থিতিয়ে উঠে মন। কানে গুজে দেওয়া গোলাপটা এক মুহূর্তেই ছুঁড়ে ফেলে ছাদের এক কোণায়। বলে, ভালোই ভালোই বলছি সরে দাঁড়ান, না হলে মেরে দিব কিন্তু। স্বচ্ছ বুকে হাত দিয়ে বলে। গোলাপটা ছুঁড়ে দিয়ে তো হৃদয়েই আঘাত দিয়ে দিল। তাও মারো প্লিজ, যদি পারো আমার বন্ধন মুক্ত হতে। সুহা তির্যক চাহনিতে তাকায়। দুই হাতে ইচ্ছে মতো আঘাত চালায় স্বচ্ছর বুকে। শেষ মুহূর্তে ঘাড় বরাবরও বসাল এক ঘুষি। অথচ কাজ হল না। স্বচ্ছ নড়ল না, বরং হেসে বলল, পারলে। যাই হোক, এখন বলো ও কেন তোমার দিকে চাইছে। ততক্ষণে ছেলেটা আর তিহান খাবার সার্ভ করে আবার এদিকে ফিরে আসছে। স্বচ্ছ ওকে দেখেই উপরোক্ত কথাটা বলে। সুহা তাকায় ছেলেটার দিকে। এটা তিহানের খালাতো ভাই। 2 মাস পরপরই এখানে আসে। গত 2 বছর যাবৎ তাকে পছন্দ করে আসছে। পরিচয়টা অবশ্য তিহানকে পড়ানোর সূত্রেই। অথচ এই ছেলেটা যে নীরবে সুহাকে 2টা বছর পছন্দ করে আসছে তা সুহা বাদে আর কাউকেই জানায়নি। সুহাও জানায়নি। ভদ্রভাবে বিষয়টা এড়িয়ে গিয়ে কথা বলে। অথচ এই বিষয়টা যে স্বচ্ছর চোখে প্রথমেই ধরা পড়েছে তা ভেবে সুহা বলে, ওর চাইতে ইচ্ছে হচ্ছে, ও চাইছে। আমি কিভাবে জানব? আমি কি মাইন্ড রিডার? কথাগুলো সুহা রেগেই বলে। স্বচ্ছর কেন জানি মনে হলে সুহা ছেলেটাকে প্রশ্রয় দিল। ওর তো জানার কথা ছেলেটা ওকে পছন্দ করে কিনা। কিভাবে দেখে ছেলেটা, তবুও কথা বলে কেন? স্বচ্ছ রাগ নিয়েই বলে, এত রাগ কেন হো? ততক্ষণেই ছেলেটা এসে দাঁড়িয়েছে তাদের পাশে। স্বচ্ছ আর সুহাকে এভাবে দেখে স্বচ্ছর পিঠে চাপড় দিল। বলল, হেই ব্রো, তুমি ওকে এভাবে চিপকে রেখেছ কেন? অসুবিধা হচ্ছে তোর? স্বচ্ছর এই পর্যায়ে দ্বিগুণ রাগ লাগল। পিছু ফিরে ছেলেটার গালে সজোরে এক থাপ্পড় বসাল সে। পরমুহূর্তেই গালে আঙ্গুল বুলিয়ে হেসে হেসে বলল, আমার বউয়ের সুবিধা অসুবিধা সম্বন্ধে আমি ভালো জানব নাকি তুমি ভালো জানবে ব্রো? যাও, বউয়ের সাথে একটু প্রেম করতে দাও প্লিজ। আর হ্যাঁ, এটা ডিস্টার্ব করার জন্য। ডোন্ট মাইন্ড হু। ছেলেটা চোখ গোল গোল করে তাকায়। বউ? সোহা যে বিবাহিত তাই তো সে জানে না। স্বচ্ছ যেন ছেলেটার দৃষ্টি বুঝতে পারে। ভ্রু বাঁকিয়ে বলে, কি? বিশ্বাস হচ্ছে না? কথাটা বলেই পরমুহূর্তে সুহাকে কোলে তুলল সে। আচমকা এহেন কাণ্ডে সুহার চোখ গোল গোল হয়ে এল। কি কাণ্ড শুরু করেছে এই ছেলে! ছি! সুহা হাত পা ছড়াতেই স্বচ্ছ হাসে। যেতে যেতে ছেলেটার কানে কানে বলল, বউ রাগ করেছে তো তাই। বাই দা ওয়ে, তোমার বিশ্বাস হলো তো ব্রো? ও কিন্তু আমার সত্যিই একটামাত্র বউ। স্বচ্ছ সুহাকে কোলে করে যখন ছাদ পার হলো ঠিক তখনই হাসতে হাসতে সাদা ফেল। ছেলেটার কাঁধে হাত রেখে বলে, কি ব্রো? চোখ গোল গোল করে কি দেখছ ব্রো? ওটা আমাদের স্বচ্ছের বউ, মানে তোমার ভাবি। হুম। এমন কথা শুনে ছেলেটা ব্যাবাচ্যাকা স্বরে বলে, ভাবি মানে? সিরিয়াসলি বলছিস? চলবে ইনশাআল্লাহ?